পুষ্পার্পণের জন্য আমরা অনুরোধ জানাবো একটু ঘুরে করুন। অধিকর্তা সমন্বয় তথ্য সমষ্টি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রী কৌস্তব তরফদারকে পুষ্পার্পণের জন্য অনুরোধ জানাবো। প্রশাসন আধিকারিক রবীন্দ্র সদন শ্রী প্রদীপ কুমার সরকারকেও পুষ্পার্ঘ অর্পণের জন্য। সম্মাননীয় অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। বরণ করে দিচ্ছেন প্রশাসন আধিকারিক রবীন্দ্র সদন। একই সঙ্গে বরণ করে নেওয়া হবে মাননীয় মন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়, শ্রদ্ধেয় উপস্থিতি অতিথিবৃন্দ, বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী বন্ধুগণ এবং আমাদের প্রিয় সহনাগরিক বৃন্দ, সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে 22শে শ্রাবণ, বাংলা সংস্কৃতি ও বাঙালি হৃদয়ের ক্যালেন্ডারে এই দিনটি একটি গভীর বেদনার দিন। 1941 সালের এই দিনে আমরা হারিয়েছিলাম বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু তাকে হারানোর 85 বছর পরেও তিনি আমাদের কাছে এক মুহূর্তের জন্য অনুপস্থিত নন, বরং আমাদের ভাষায়, আমাদের গানে, আমাদের চিন্তায়, আমাদের মানবিকতায় এবং আমাদের সংস্কৃতির প্রতিটি স্পন্দনে তিনি আজও সমানভাবে জীবন্ত। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি একাধারে কবি, সাহিত্যিক, সুস্রষ্টা, নাট্যকার, দার্শনিক, শিক্ষাবিদ, চিত্রকার এবং সর্বোপরি একজন বিশ্ব মানব। মঞ্চে উপস্থিত তথ্য সংস্কৃতি বিভাগের সচিব মাননীয় সৌমিত্র মোহন দা, উপস্থিত তথ্য সংস্কৃতি বিভাগের অধিকারী বৃন্দ, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী এবং উপস্থিত সকল দর্শক শ্রোতা বৃন্দকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা। আজ 22শে শ্রাবণ বাংলার মানুষের কাছে একটা শোকের দিন, কিন্তু তারই সঙ্গে আমরা আজকে রবি ঠাকুরের অমর সৃষ্টি আদর্শকে স্মরণ করি। রবি ঠাকুর আমাদের থেকে দূরের নন, তিনি আছেন আমাদের ভাষায়, গানে, কবিতায়, সাহিত্যে, সংস্কৃতিতে। আনন্দ, দুঃখ, পূজা, উৎসব, প্রতিটি জীবনের প্রতিটি অনুভূতিতে তিনি আমাদের সঙ্গে লিপ্ত সঙ্গী। তিনি শুধু একজন কবি ছিলেন না, তার গীতাঞ্জলি বাংলার সাহিত্যকে বাংলা বিশ্ব দরবারে একটা আলাদা মর্যাদা দিয়েছে। আজকে পূর্ণিমা চক্রবর্তী ফার্স্ট থেকে আর্টস অব্দি আসার মধ্যে অনেক অবদান আছে রবি ঠাকুরের। যখন লড়াই লড়ছিলাম মাঠে, যখন মনে হতো আর পারছি না, কেউ সহযোগিতা করতো না, তখন মনে মনে একই গান গাইতাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তোমার
শ্রাবণ বিশ্বকবি রবি ঠাকুরকে আমরা স্মরণ করতে তার প্রাণ দিবসে সকালে উপস্থিত হয়েছি রাজ্য সরকার পক্ষ থেকে। তার জীবন আদর্শ আজও আমাদেরকে পথ দেখায়। জীবনে কোনোদিন যদি মনে হয় কি হেরে যাচ্ছি, তার কবিতা গান শুনে নিলে আপনি সেই হারটাকে জয় পরিবর্তিত করতে পারবেন। রবি ঠাকুরের কত অবদান আছে, শুধু আমাদের জীবনে না, বাংলার ভবিষ্যৎ গড়তে, ভারতবর্ষের ভবিষ্যৎ। আমরা জানি একটা সময় এই রবীন্দ্র সদনে অনেকেই অনেক ভালো ভালো শিল্পীরা সুযোগ পেত না, তো নতুন সরকার আসার পরে এই জায়গাটা আমি অনেকটাই আমার কাছে যত দূর সম্ভব যারা আসছেন, আমি সকলের সঙ্গে দেখা করার চেষ্টা করছি, সবার সঙ্গে দেখা করছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যার মধ্যে যোগ্যতা আছে, যার ট্যালেন্ট আছে, সবাইকে সুযোগ দেওয়ার জন্য, তাই দফতর করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দফতর থেকে সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। শিল্পীদের নির্বাচন নিয়ে যারা যোগ্য তাদের ট্যালেন্টকে এইবার এই রাজ্যে রবি ঠাকুরের পুণ্যভূমিতে কোনোদিন চাপা কেউ দিতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে হর ঘর তিরঙ্গা আমাদের দেশের জন্য একটা আলাদা সম্মান। আমাদের দেশটাই আগে আমাদের কাছে। রবি ঠাকুর দেশের প্রতি, মাতৃভূমির প্রতি ভালোবাসা সবাইকে শিখিয়ে গেছে। আজকে যদি এনারা না থাকতেন, দেশের প্রতি যারা এক মিনিটে নিজের প্রাণকে বলিদান দিয়ে দেয়, একমাত্র কারণ এনারাই ছিল। এনাদের গান, কবিতা, সাহিত্য, দেশের প্রতি ভালোবাসা যেভাবে আমাদের হৃদয়ে জাগ্রত করে, বলার ভাষা নেই। সাধারণ মানুষ বার্তা দেওয়া হতো না এবং স্বাধীনতা দিবসও কিন্তু সেরকমভাবে উদযাপন করা হতো না, যার জন্য এত যার প্রতিদানের করা হতো না। সেই ব্যাপারে কি সেই সব সরকার আমলে দেখেছি আমরা 14 আগস্ট পালন, 14 আগস্ট সেটা পাকিস্তান দিবস পালন করতো, কিন্তু বাংলার মানুষ চাইছিল আমরা স্বাধীনতা দিবস 15 আগস্টে পালন করি। তাই বহুদিন আগে থেকে ভারতবর্ষের মানুষ আসার আগে, যে নিয়ে পুজো আসছে, তার কিছুদিন আগে থেকে প্রিপারেশন আমরা করি, আনন্দ করি। এমনি স্বাধীনতা দিবস একটা সেলিব্রেশন, দেশের জন্য সেলিব্রেশন, শুধু 15 আগস্ট না, তার আগে থেকে চলছে। কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী তিরঙ্গা যাত্রা বার করলেন ভবানীপুরে, আমরা সবাই বার করছি। একটা সেলিব্রেশন, আমাদের মাতৃভূমির প্রতি, আমাদের দেশের প্রতি একটা আলাদা সম্মান দেখানোর জায়গা। যদি আমরা এটা না করি, আমাদের আগামী প্রজন্ম তাদেরকে শেখানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশ জুড়ে একটা তিরঙ্গা যাত্রা করাচ্ছে, আর ওনার নেতৃত্বে রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। দিদি বলছি যে সাধারণ মানুষ জানতে চায় যে এই যে শিল্পী নির্বাচন হচ্ছে, নতুন যারা, তাদের জন্য কি কোনো অডিশন বা কিছুর ব্যবস্থা করা হবে? নতুন শিল্পী নির্বাচন, দেখুন যাদের ট্যালেন্ট আছে, যাদের যোগ্যতা আছে, যারা গান ভালো জানেন, যারা নৃত্য ভালো জানেন, তারা সুযোগ পাবেন। আমার কাছে এসেছিলেন অনেকে, যাদেরকে ব্যান করে দেওয়া হয়েছিল, যাদেরকে সুযোগ দেওয়া হতো না, বা যাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আগামী দিনে যেটা নিয়ম অনুযায়ী হবে, নিয়মটা কি সেটা নিয়মের বাইরে তো কিছু না, সেটা নির্বাচন করে হবে, বা যেটা এই সঙ্গীতের ডিপার্টমেন্ট যারা ওদের থেকে সাজেশন নিয়েই করা হবে, বা যারা নৃত্য ভালো আছে তাদের থেকে সাজেশন নিয়ে এইখানে কাকে করলে ভালো, উইদাউট সাজেশন নো ডিসিশন। আজ 22শে শ্রাবণ, আমরা জানি এই 22শে শ্রাবণ যেরকম মন ভারাক্রান্ত থাকে, সেরকম আমরা সারা দিন কবিগুরুর স্মরণ করি। আজ আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদনে এবং যাকে পেয়ে গেছি, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা 12 বছর, প্রায় 10 থেকে 12 বছর এই রবীন্দ্র সদনে 22শে শ্রাবণ তো আসা দূরের কথা, তিনি পাও রাখতে পারেননি।
কিন্তু আজ নতুন সরকার আসার পর সত্যি পরিবর্তন হয়েছেন। 12 বছর বাদে তিনি এই 22শে শ্রাবণে কবিগুরুর উদ্দেশ্যে তিনি এই মঞ্চে এসেছেন। ঋদ্ধিদি কি বলবেন? এটা বলবো যে একটা লড়াই, মানে যার যার লড়াই তার তার কাছে, কিন্তু একটা লড়াই মানে অশুভের বিরুদ্ধে লড়াই। অন্তত দেখলাম যে নিজের শির দ্বারাটা শক্ত রেখে নিজের সততার সঙ্গে কাজ করে একটা ফল পাওয়া যায়। গানে ডেকেছেন, একটা গান দুটো গান গাওয়া বড় কথা নয়, কিন্তু অন্যায় যেটা হয়েছিল এটা তো আমাদের নিজেদের অধিকার ছিল। আমি সারা পৃথিবীতে গান গাই বাংলাভাষী মানুষের কাছে, এখানে অন্যায়ভাবে আমাকে বন্ধ করে রাখা হয়েছিল, যেহেতু আমি কর্তাভজা ছিলাম না, আমি হ্যাঁতে হ্যাঁ মেলাতাম না, এখানেই আমার বিরোধটা ছিল। কিন্তু নতুন সরকারের কাছে আমি যখন মুখ্যমন্ত্রীর কাছে গেলাম জনতার দরবারে, এবং আমি এটা জানিয়েছিলাম, আমি শ্রদ্ধা পূর্ণিমা চক্রবর্তীর কাছেও গিয়ে জানিয়েছিলাম, এবং সমস্ত ময়লা তারা পরিষ্কার করার চেষ্টা করছেন, নাকটা আমি ডাক পেতাম না। মানে কোথাও যে অভিযোগ ছিল ব্যান্ড কালচার, এবং আমরা দেখিয়েছি অনেক গুণী শিল্পীরা সুযোগ পেত না, যারা সরকার মদতপুষ্ট ছিল বা সরকারের যারা একদম কাছের ছিল, সেই যে কোর টিম, তারাই বারংবার বিভিন্ন উৎসবে যেতেন বা অনুষ্ঠানে তারা মানে যোগদান করতেন, গান করতেন বা বিভিন্ন অনুষ্ঠান করতেন। কোথাও কি আপনার এই যে যাওয়া, আপনি নিজেই বললেন যে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে গিয়েছিলেন, পূর্ণিমাদির কাছে গিয়েছিলেন, কোথাও কি আপনার যাওয়ার পর মনে হলো যে না, সত্যি এই নতুন সরকার এই ব্যান্ড কালচারকে তুলে দিয়ে একটা নতুন ভাবে এই সাংস্কৃতিক জগৎটাকে একটা বাংলায় নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টায়? হ্যাঁ, একেবারেই আমার এটা মনে হয়েছে, এবং সব থেকে বড় কথা ওনারা সময় দিয়ে ভদ্রভাবে অভিযোগগুলো শুনছেন। এই লাস্ট 19শে জুলাই দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন ছিল, হ্যাঁ, এবং আমি কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এবং রজনীকান্ত সেনের গানকে বিশ্বের বাঙালির কাছে, নতুন প্রজন্মের কাছে পরিচিত করেছি। কিন্তু গত বহু বছর ধরে আমি কাজ পেতাম না, আমি এবছরও কিন্তু কাজ পাইনি। তখন কিন্তু অলরেডি আমাদের সরকার পরিবর্তন হয়ে গেছে। এটা আমাকে যখন বহু শ্রোতা আমার ফোন করে জিজ্ঞেস করেছেন, তখন আমার মনে হলো যে যারা মাথায় বসে আছেন তাদের কাছে এই কথাটা যায় না, কারণ আগের যে লিস্ট ছিল, সরকারি আধিকারিকরাও তো এতে যুক্ত ছিলেন, হ্যাঁ, দুঃখের সঙ্গে বলতে হয়, সেই লিস্টটাই ফরওয়ার্ডেড হচ্ছে, সেই লিস্টে নাম ঢোকানোটাই হয়নি। তখন আমি শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে আমার প্রোফাইল দিয়ে, আমার সিভি দিয়ে আমি সমস্ত কথাগুলো বললাম, এবং দেন আজকে তো আমি তার ফল পেয়েছি হাতে। সরকারি আধিকারিকদের এই যে অবিচার, এগুলোও কিন্তু, কারণ যিনি টপে বসে আছেন নিচে না, তারা তাদের নিজেদের তাবের লোকদের দিচ্ছেন। এক্ষুনি আমি কোরাস গান দুটো শুনলাম আজকে। আমরা রবীন্দ্র সদনে যখন অনুষ্ঠান পেয়েছি, আমাদের না একটা যোগ্যতা ছিল, কোরাস গানে কোথাও ধরতে পারছে, কোথাও ধরতে পারছে না, হয়তো তারা বয়সে অনেক ছোট, তাদের কিন্তু রবীন্দ্র সদনের প্ল্যাটফর্মে গান গাওয়ার এখনো সেই সময়টা হয়নি, আরো 5 বছর বাদে তারা আসবে। তারা কোথা থেকে পেলো? আমি এবং পোয়ালি দেবনাথ বসেছিলাম, আমরা এটাই আলোচনা করছিলাম, এই যে নিম্ন মেধা এবং বেনজল ঢুকেছে প্রত্যেকটা জায়গাতে, এই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করা খুব সহজ। তাহলে দিদি আপনি বলছেন, যেহেতু আপনি সরাসরি মন্ত্রী অব্দি পৌঁছে গিয়েছিলেন এবং এই যে বিষয়গুলো ঘটছে সেটা তুলে ধরেছিলেন বলে আজকে হয়তো উনি ব্যক্তিগতভাবে আপনার বিষয়টা দেখে আপনাকে ডাক দিয়েছেন, কিন্তু এই ধরনের ঘটনা নিচু স্তর থেকে এখনো ঘটছে। হ্যাঁ, অবশ্যই ঘটছে। আমার মনে হয় যে ওনাদের কানে পৌঁছানোটা খুব দরকার। সব কথা তো আমি গিয়ে বলতে পারবো না। দেখো, আমার একটা রাজ্যে এত বছর ধরে আমি কাজ করেছি, আমার একটা পরিচিতি আছে। তেমনি ধরো কল্যাণ সেন বরাট, তারপরে দেবজ্যোতি মিশ্র, এদের সবারই একটা পরিচিতি আছে, নিজের নিজের জায়গা আছে। আমাদের তরফ থেকে আমরা যখন গিয়ে কথাটা বলবো, যতটা গুরুত্ব সহকারে শোনা হবে, একদম নতুন ছেলে মেয়েদের উপর যে কোপটা পড়ছে, সেই জন্যে এই যে এখন একটা পারফরমার্স অফ বেঙ্গল যে একটা দল করেছে, ওরা কিন্তু খুব ভালো কাজ করছে, নন্দিনী ভট্টাচার্য এবং প্রবীর দাস। আমার মনে হয় যে এরকম ভাবে কাজ করে এগিয়ে দলগতভাবে, শুধু নিজে খাবো নিজে পড়বো না, আমার রাজ্যটার সেই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে হবে এই ভাবনা থেকে। কারণ আমার আর নিজের কিছু পাওয়ার নেই, আমার ছেলে ভাই গানও করে না, এই জগতে নেই, সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু জায়গাটা যদি আমরা পরিষ্কার না করতে পারি, পলিউশন যত হয়েছে, তাহলে কিন্তু সংস্কৃতি কেন কোনো কিছুই বাংলার বাঁচবে না। সেটা আমাদের সরকার সাহায্য করছেন, আমাদের কথা শুনছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ শিল্পী হিসেবে এবং ভোটার হিসেবে তাদের কাছে। দিদি, শেষ প্রশ্ন করবো, যেহেতু 22শে শ্রাবণের অনুষ্ঠান, আমরা কবিগুরুকে স্মরণ করি সারাদিনই, আজকে কবিগুরুর উদ্দেশ্যে দুটো লাইন। কবিগুরুর উদ্দেশ্যে আর কি বলবো, তিনি আমাদের
সব সময় মাথার উপর আছেন। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ দোলে দোলে, সুখে আমায় রাখবে কেন। একদম অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার অনুষ্ঠান একদমই খুব ভালোভাবে হোক, এবং অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা এতক্ষণ দিদির কথা শুনলেন এবং কবিগুরুকে স্মরণ করলেন।